হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা দ্রবণ চ্যাপ্টারের বেশ কিছু নিউমেরিক্যাল আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো সব থেকে প্রথমেই যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 100 গ্রাম ইথারে একটি দ্রাবের 8.28 গ্রাম দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলো। তাহলে আমরা যদি জিনিসটা লিখি এইভাবে, যে এখানে আমাদের দ্রাবের পরিমাণ বা দ্রাবের যে ভর, ঠিক আছে, দ্রাবের প্রদত্ত ওজন বা প্রদত্ত ভর কত? 8.28 গ্রাম। আচ্ছা, দ্রাবের আণবিক ভর কত? দ্রাবের আণবিক ভরটা আমাদের এখানে জিজ্ঞাসা করেছে, জানতে চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর কি দেওয়া আছে? দ্রাবকের যে ভর, সে দ্রাবকের প্রদত্ত ভরটা দেওয়া আছে কত গ্রাম? 100 গ্রাম, ঠিক আছে? ইথার, যেটাকে বলছি ইথার। আচ্ছা, মোলালিটি কত বলা আছে? দ্রবণের মোলালিটি, মানে যেটাকে আমরা ছোট হাতের এম দ্বারা ডিনোট করে থাকি, সেটা হচ্ছে আমার 0.6 মোল পার কেজি। বেশ, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এখন আমাদের আণবিক ভরটা আমাদেরকে জানতে হবে, যে আণবিক ভর কত গ্রাম পার মোল, সেটা আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে? তো মোলালিটির ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে মোলালিটি সমান ওপরে হচ্ছে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের ওজন বা ভর, ব্র্যাকেটে কেজি। আচ্ছা, এবার দেখো, দ্রাবের মূল সংখ্যাটা আমাদের এখানে ডাইরেক্ট দেওয়া নেই, তো আমরা জানি মূল সংখ্যা সমান প্রদত্ত ওজন বাই আণবিক ওজন, ঠিক আছে? তাহলে মূল সংখ্যা সমান প্রদত্ত ভর বা প্রদত্ত ওজন বাই হচ্ছে আণবিক ওজন। বেশ, তাহলে আমরা শর্টে ফর্মুলাটা লিখতে পারি। প্রদত্ত ভর মানে হচ্ছে ডাব্লু, আণবিক ভর মানে হচ্ছে যেটাকে আণবিক ভর বলতে ক্যাপিটাল এম বোঝাচ্ছে, আর মূল সংখ্যাটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন সমান ডাব্লু বাই এম। তাহলে মোলালিটি সমান প্রদত্ত ওজন কত দেওয়া আছে? 8.28, এটা আমরা বসালাম। আচ্ছা, বাই হচ্ছে আণবিক ওজন, আণবিক ওজনটা আমরা বের করব, ক্যাপিটাল এম ধরে নিচ্ছি, ঠিক আছে? এটাকে ক্যাপিটাল এম ধরে নিচ্ছি, এটাকে আমরা বের করব। বাই হচ্ছে দ্রাবকের ভর, কত গ্রাম দেওয়া আছে? 100 গ্রাম। এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, তার মানে আমাদেরকে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর একটা জিনিস আমরা এখানে লিখে রাখতে পারি, যে মোলালিটির জায়গাটাতে আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম কত? 0.6। বেশ, কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার এখান থেকে আমরা এম এর মানটা ক্যালকুলেট করে বের করব। এম এর মানটা হচ্ছে আমাদের 138, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যে অ্যান্সারটা বেরোলো সেটা হচ্ছে আমাদের দ্রাব্য পদার্থের আণবিক ভর কত হবে? 138 গ্রাম পার মোল বা গ্রাম মোল ইনভার্স, ঠিক আছে? তাহলে প্রদত্ত ভর ডাব্লু, এটা আমাদের দেওয়া আছে 8.28, আণবিক ভরটা বের করলাম। দ্রাবকের ভর আমাদের দিয়ে দেওয়া আছে, দ্রাবকের ভর মানে হচ্ছে ইথারের যে ভর, সেটা আমাদের দিয়ে দেওয়া আছে, ভর মানে ওজন আর কি। মোলালিটিটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে আমরা অ্যান্সারটা সহজেই বের করতে পারলাম। বেশ, পরের প্রশ্নে চলে আসছি। Na2CO3 এর 400 ml সেমি নর্মাল জলীয় দ্রবণ, সেমি নর্মাল মানে হচ্ছে নর্মালিটি n/2। আচ্ছা, এই দ্রবণ প্রস্তুত করতে আমার কতটা Na2CO3 লাগবে সেটা আমার জানতে চেয়েছে, মানে প্রদত্ত ওজন কতটা লাগবে সেটা আমার জানতে চেয়েছে। তো সব থেকে প্রথমেই আমরা Na2CO3 এর আণবিক ওজনটা বের করে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে মূল সংখ্যা বের করতে। Na2CO3 এর আণবিক ওজন, সোডিয়ামের হচ্ছে 23 দুগুণে হচ্ছে 46, কার্বনের 12, অক্সিজেনের হচ্ছে 16 × 3 মানে 48, তাহলে 60 আর 46 মানে 106। বেশ, হলো এটা। এবার আমাদের সেমি নর্মাল বের করতে বলেছে, তো আমরা একটা সূত্র জানি, নর্মালিটি সমান মোলারিটি ইন্টু জেড ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এখানে এন ফর নর্মালিটি, এর মানে হচ্ছে আমাদের নর্মালিটি, আর এখানে ক্যাপিটাল এম মানে হচ্ছে আমার মোলারিটি। বেশ, আর জেড মানে হচ্ছে আমাদের কখনো ভ্যালেন্সি, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, ক্ষারের অ্যাসিড গ্রাহিতা, এইসব টার্মগুলো। তো ব্যাপার হচ্ছে যে যখন আমরা এই নর্মালিটি বের করব, তাহলে আমাদের এখানে নর্মালিটির ভ্যালুটা দিয়ে দেওয়া আছে n/2,
ঠিক আছে, এই ভ্যালুটা আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। n/2 এর জায়গাতে আমরা লিখতে পারি 1/2 লিখতে পারি, হাফ লিখতে পারি। ঠিক আছে, নর্মালিটির মানটা কত এখানে হাফ, যেহেতু কত সেমি নর্মাল কথাটা বলেছে আর কি। আচ্ছা, এবার আমরা কি করব, মোলারিটি সূত্রটা এখানে পুট করব। মোলারিটি মানে কি, মোলারিটি মানে হচ্ছে দ্রাবের মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন। তাহলে দ্রাবের মূল সংখ্যা আমরা কি করে বের করব, দ্রাবটাকে প্রদত্ত ওজন বাই আণবিক ওজন করতে হবে। প্রদত্ত ওজন বাই আণবিক ওজন কত আমরা বের করলাম 106 হলো, বাই দ্রবণের আয়তন কত দেওয়া আছে 400 ml বাই 1000 করে দিলাম, তাহলে আমাদের লিটারে বেরিয়ে গেল। আচ্ছা, ইনটু জেড ফ্যাক্টর Na2CO3 দেওয়া আছে এখানে আমাদের। Na2CO3টাকে যদি আমরা ভাঙি, দুটো Na প্লাস পাবো আর CO3 2 পাবো। তাহলে আমরা যদি ক্যাটায়নের চার্জ দেখি, তাহলেও Na প্লাস আছে +1 আর দুটো Na প্লাস আছে, তাহলে 2 গুণিত +1 মানে আমরা 2 পাচ্ছি। আবার অ্যানায়নের চার্জ দেখলেও আমরা 2 আছে মানে 2 পাচ্ছি। তার মানে এখানে জেডের মানটা কত হবে, আমাদের এখানে জেডের মান হবে কত 2, জেডের মানটা হবে 2। হয় আমরা ক্যাটায়নটাকে ধরে জেড ফ্যাক্টর বের করবো এখানে, না হলে অ্যানায়নটাকে ধরে করব। টোটাল চার্জের পরিমাণ বা টোটাল আধানের পরিমাণ আমার এখানে কত আসছে 2 আসছে। বেশ ঠিক আছে, আর তো কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনটা এবার করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি এটাকে, তাহলে আমাদের এখান থেকে ডাফলু মানে প্রদত্ত ওজনের মানটা আসবে 10.6 গ্রাম। তার মানে আমাদের এখানে কতটা Na2CO3 পরিমাণ প্রয়োজন, 10.6 গ্রাম প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের নর্মালিটি দিয়ে প্রশ্ন দিয়েছে, কিন্তু আমাদের নর্মালিটি ডাইরেক্ট সূত্র পুট করার দরকার নেই। নর্মালিটি সমান M ইন্টু জেড, অর্থাৎ মোলারিটি ইন্টু জেড ফ্যাক্টর, এটা আমাদের কাজে লাগালেই হবে। বেশ ঠিক আছে, আর মোলারিটি সূত্রটা দরকার হলে আরেকবার পাশে লিখে রাখছি। এটা সূত্র হচ্ছে দ্রাবের মূল সংখ্যা বাই হচ্ছে দ্রবণের আয়তন। ঠিক আছে, আয়তনটাকে ml দেওয়া থাকলে 1000 দিয়ে ভাগ করে এটাকে আমরা লিটারে কনভার্ট করে নেব। আর মূল সংখ্যা ডাইরেক্ট না দেওয়া থাকলে আমরা কি করব, প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। তাহলে দ্রাবের প্রদত্ত ওজন বাই দ্রাবের আণবিক ওজন, এই হচ্ছে আমাদের ফর্মুলা। একবারই আমাদের ভ্যালুটা বসিয়ে অঙ্কটা আমরা করলাম। আর নিচে আমাদের দ্রবণের আয়তন কিসে থাকবে, এটা লিটারে থাকবে, যেটা আমরা বের করলাম একটু আগে। চলে আসছি পরের প্রশ্নতে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব দিয়ে দিয়েছে 1 গ্রাম পার ml। তাহলে ঘনত্ব ডি, এটার মান 1 দেওয়া আছে, তার মানে আমাদের জলের ক্ষেত্রে এম এর মানটাও যা হবে আর ভি এর মানটাও তাই হবে। ঠিক আছে, যা এম হবে তাই ভি হবে। যদি আমরা এমটাকে 1 গ্রাম ধরে নিই, তাহলে আমরা ভিটাকেও আমরা 1 ml ধরে নিতে পারবো। তার কারণটা কি, তার কারণ ঘনত্বর মানটা হয়ে গেছে জলের ক্ষেত্রে কত 1, তাই জলের ক্ষেত্রে যেটাই ভর হবে সেটাই আয়তন হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, তো আমার এখানে কি জানতে চেয়েছে, মোলারিটি জানতে চেয়েছে। আচ্ছা, জলের আণবিক ওজন কত, জলের আণবিক ওজন সমান 18 গ্রাম পার মোল। ঠিক আছে, মোলারিটি সূত্রটা একবার লিখি। মোলারিটি মানে হচ্ছে দ্রাবের মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন ব্র্যাকেটে লিটার। এখানে বিশুদ্ধ জলের কথা বলেছে, তো বিশুদ্ধ জলের ক্ষেত্রে আমার দ্রাবটাও জল, দ্রবণটাও জল, গোটাটাই জল থাকছে। তো আমরা ধরে নিচ্ছি যে মূল সংখ্যা বের করার জন্য যে সূত্র, সেটা হচ্ছে প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। তাহলে প্রদত্ত ওজন যদি আমরা 1 গ্রাম ধরে নিই, তাহলে আণবিক ওজন কত 18, তাহলে আমরা মূল সংখ্যাটা পেয়ে গেলাম 1/18। তো আমরা বলতে পারো 1 গ্রাম কেন ধরলাম, 5 গ্রাম কেন ধরলাম না, আমরা 5, 10, 15 যা খুশি ওজন ধরতে পারি। তাহলে আমাদের আয়তনটা ভিটাকেও আমাদেরকে সেরকম ধরতে হবে। তো যেহেতু আমরা এখানে প্রদত্ত ওজনটাকে 1 ধরেছি, 1 গ্রাম ধরেছি আমরা এখানে, তাহলে আমরা এখানে নিচেতে আয়তনটাকেও আমরা 1 ml ধরবো। ঠিক আছে, বাই কত করে দেবো 1000, কারণ এটাকে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যদি ওপরটাকে 5 করতাম, নিচেরটাকেও 5 করতাম, ওপরটাকে 10 করলে নিচেরটাকেও 10 করতাম। তার মানে আমাদের সে কাটাকাটি করে সেই ঘনত্বর মানটা 1 বলে আমাদের সেই একই আসতো। তো আমাদের এখানে এম এর মানটা যেটা হবে সেটা হয়ে যাবে তাহলে 1000/18 হয়ে যাবে, কারণ এই পার্টটা কেটে যাচ্ছে, 1 1 কেটে যাচ্ছে। তাহলে এম এর মান হচ্ছে 55.55 এত। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মোলারিটি মানে মোল পার লিটার 55.55। ক্লিয়ার হলো ব্যাপারটা নিশ্চয়ই। পরের প্রশ্নই চলে আসছি। 500 গ্রাম জলে কত গ্রাম C2H2O4.2H2O দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের মোলারিটি হবে 0.2। বেশ, তো আমাদের এখানে এই যে C2H2O4.2H2O এর আণবিক ওজনটা একবার দেখে নিই। কার্বনের হচ্ছে 12 দুগুণে 24, হাইড্রোজেনের হচ্ছে 2 একে 2, অক্সিজেনের হচ্ছে 64, এই পার্টটা গেল, প্লাস 2 গণিত জলের 18 মানে 36, তাহলে 64 আর 2 66 আর 4 70 আর 20 90 আর এটা 36, কত হলো 126 গ্রাম পার মোল আণবিক ওজন এটা। ক্লিয়ার? আচ্ছা, প্রদত্ত ওজন মানে ডাব্লু আমাদের জানতে চেয়েছে, ডাব্লুটা আমাদের জানতে চেয়েছে। মোলালিটি দিয়ে দিয়েছে, তাহলে প্রথমেই আমরা একবার লিখে ফেলি যে মোলালিটি সমান দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের ওজন। দ্রাবকের ওজন কিসে কনভার্ট করতে হবে? কেজিতে কনভার্ট করতে হবে। মোলারিটিকে ছোট এম দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো মোলারিটির জায়গাতে আমরা একবারে ভ্যালুটা লিখে ফেলি যে 0.2 সমান দ্রাবের মোল সংখ্যা তো দেওয়া নেই ডাইরেক্ট, তো মোল সংখ্যা সমান প্রদত্ত ওজন ডাব্লু বাই আণবিক ওজন 126 হয়ে গেল উপরের পার্টটা। নিচের পার্টটা করতে হবে, কত ওজন দেওয়া আছে 500 গ্রাম, এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের কিসে চলে আসবে? কেজিতে চলে আসবে। তো এখান থেকে আমরা ডাব্লুর যে মানটা পাচ্ছি সেটা ক্যালকুলেট করে 12.6 গ্রাম, তাহলে আমাদের এই অ্যান্সারটা এলো। আচ্ছা, পরের প্রশ্ন। NaOH-এর একটি জলীয় দ্রবণের মোলারিটি দেওয়া আছে এবং ওজনগত শতকরা গাঢ়ত্ব দিয়ে দেওয়া আছে। তো ডাব্লু বাই ডাব্লু দেওয়া আছে, মানে দুটোই ওজন দেওয়া আছে। ওজনগত শতকরা গাঢ়ত্ব ডাব্লু বাই ডাব্লু পার্সেন্টেজ, তার মানে দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইন্টু 100। তাহলে যেহেতু এটা 20% বলেছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে দ্রাবের পরিমাণ নেওয়া আছে 20 গ্রাম আর দ্রবণের পরিমাণ নেওয়া আছে কত? 100 গ্রাম। যদি আমরা এটা নিই তাহলে 20/100 ইন্টু 100 মানে আমাদের সেই 20% ফিরে আসছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, বেশ। এবার যদি তোমরা ভাবো যে স্যার 20 গ্রামই কেন নেবো, 40 গ্রাম নিতে পারতাম, ঠিক আছে, তাহলে আমাদের দ্রবণেরটাকেও সেরকমভাবে আমাদেরকে বেশি পরিমাণে নিতে হতো। দ্রবণের ওজনটাও আমাদের তখন 40-এর জায়গায় 200 হতো, তাহলে আলটিমেট আমাদের সেই 20%ই হিসেবে আসতো। তো যাই হোক, আমরা যদি দ্রাবটাকে 20 ধরি, এখানে দ্রবণটাকে 100 ধরে নিই, তার মানে আমাদের এটা 20% বোঝাচ্ছে। বেশ, এখন আমাদের এখানে ঘনত্ব চেয়েছে, তো পাশাপাশি আমাদের মোলারিটি সূত্র দেওয়া আছে, তাহলে পাশে আমরা একবার মোলারিটি সূত্রটাকে আগে লিখি। মোলারিটি মানে হচ্ছে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন ব্র্যাকেটে লিটার। তো মোলারিটি বের করতে যে ওপরটা নিয়ে কোনো প্রবলেম নেই। দ্রাবের মোল সংখ্যা মানে হচ্ছে প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। প্রদত্ত ওজন তো 20, আমরা ধরে নিলাম 20। আণবিক ওজন NaOH, সোডিয়ামের 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, তার মানে কত আসছে এটা? 40। তার মানে আমাদের এটা হয়ে গেল কত? 20/40। ওপরের পার্টটা হয়ে গেল। নিচের পার্টটা হচ্ছে দ্রবণের আয়তন। কিসে বের করতে হবে? লিটারে বের করতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে দ্রবণের পরিমাণটা তো গ্রামে দেওয়া আছে, মানে ডাব্লুটা দেওয়া আছে, ওজন দেওয়া আছে, ভর দেওয়া আছে। তো আমরা এখানে একটা ফর্মুলা জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই যে এম এর মানটা দেওয়া আছে, এই এম এর জায়গাটাতে আমরা যদি এটাকে আয়তন হিসেবে ভি লিখি, তাহলে আমরা এম বাই ডি লিখতে পারি।
তাহলে এখানে এম এর মানটা কত? 100। তাহলে ভি সমান আমরা লিখতে পারি 100/d। আচ্ছা, তার মানে 100/d এটা আমরা কিসে পাবো? এমএলে পাবো, সিজিএস এককে পাবো আয়তনের মানটা। তাহলে আমাদের এখানে লক্ষ্য করে দেখো, এই যে আমরা আয়তনটা পেলাম 100/d, তাহলে আমরা এটা লিখতে পারি এখানে দ্রবণের যে আয়তন হবে সেটা হচ্ছে 100/d। আচ্ছা, হলো। আচ্ছা, এটা আমাদের এমএলে বেরোলো। এটাকে লিটার করতে গেলে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100/d/1000। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, উপরটা হয়ে গেল 1/2, 20/40 মানে 1/2, আর নিচেরটা হয়ে গেল তাহলে 100/d/1000, তার মানে এটা কেটে যাবে, এটা 10 হয়ে যাবে, তার মানে 1/10d, 1/10d এটা আমরা লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু এইভাবে লিখি, 1/10d। তাহলে এখান থেকে আমরা যে এম এর মানটা পাবো, বা সরি ঘনত্বের যে মানটা পাবো, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এবার এই মোলালিটির যে মানটা দেওয়া আছে এটা এখানে বসিয়ে দিই, তাহলে সুবিধা হবে। 6 বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 6 সমান 10d/2 মানে হচ্ছে 5d। তাহলে এখান থেকে পেয়ে গেলাম d সমান হচ্ছে 6/5, তাহলে 1.2, 1.2 আমাদের এখানে ঘনত্বের মানটা বেরিয়ে গেল, এত গ্রাম পার এমএল। এই বেরোলো আমাদের ঘনত্বের মান। ঠিক আছে, বেশ, তাহলে আমাদের এই অ্যান্সারটা দাঁড়ালো। আমাদের এত কিছু করতে হতো না যদি আমাদের এখানে দ্রবণের পরিমাণটা যদি 100 ml থাকতো বা কিছু থাকতো, হ্যাঁ, W/V পার্সেন্টেজ দেওয়া থাকতো, তাহলে কোনো ঝামেলা ছিল না। বা যদি আগের থেকে বলে দিত ঘনত্বের মানটা 1, তাহলে আমাদের আর কিছু না করে আমরা 100 বসিয়ে পরে আমরা এখানে অ্যান্সারটা করতে পারতাম। কিন্তু আমরা এখানে ঘনত্ব জানতে চেয়েছে, তো ঘনত্বের একটা ফর্মুলা আছে, ঘনত্ব মানে হচ্ছে ভর/আয়তন। তাহলে এই ফর্মুলাটা থেকে আমরা দেখে নিলাম যে আয়তন মানে তাহলে হবে ভর/ঘনত্ব মানে হচ্ছে 100/d। ঠিক আছে, বেশ, সেখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখলাম যে ডি এর মানটা 1.2 গ্রাম পার এমএল আসছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, পরের প্রশ্নে চলে আসছি। জলীয় দ্রবণে ইথানলের মোল ভগ্নাংশ 0.08। তো ইথানল মানে হচ্ছে দ্রাবের পরিমাণটা বোঝাচ্ছে। দ্রাব বলতে আমরা XB-কে বুঝি। দ্রাবের মূল ভগ্নাংশ বলে দিয়েছে কত? 0.08। তার মানে হচ্ছে দ্রাবের মূল সংখ্যা বাই হচ্ছে দ্রাব প্লাস দ্রাবক দুটোরই মূল সংখ্যা যোগফল। তাহলে 0.08 মানে আমরা তো লিখতেই পারি 8/100। তাহলে 8/100 মানে আমরা এখানে লিখতে পারি দ্রাবের মূল সংখ্যা বাই দ্রাব প্লাস দ্রাবক উভয়ের মূল সংখ্যা। তাহলে দ্রাবের মূল সংখ্যা বাই দ্রাবকের মূল সংখ্যা, এটা আমরা জানি সূত্র হিসাবে। তাহলে এখানে একটা জিনিস ভেবে দেখো, যে ওপরে যদি আমাদের দ্রাবের মূল সংখ্যাটা 8 হয় আর নিচের টোটাল মূল সংখ্যাটা যদি 100 হয়, তাহলে আমরা এখানে 8 + 92 এইভাবে যদি লিখি, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে দ্রাবের মূল সংখ্যা যদি আমার 8 হয়, তাহলে দ্রাবকের মূল সংখ্যাটা আমার হচ্ছে কত? 92। ক্লিয়ার? এবার আমরা মোলালিটি বের করব। মোলালিটি বের করব, দাগটা টেনে দিলাম। ওপরে কি করতে হবে? দ্রাবের মূল সংখ্যা। তাহলে দ্রাবের মূল সংখ্যা তো আমরা এই মাত্র বের করলাম কত? 8। তাহলে দ্রাবের মূল সংখ্যা 8 বসিয়ে দিলাম। নিচে আমরা কি করব? দ্রাবকের ওজন বাই 100। তাহলে দ্রাবকের মূল সংখ্যা কত? 92। তাহলে দ্রাবকের মূল সংখ্যা যদি 92 হয়, আমরা এখানে সাইডে একটু করে নিই যে দ্রাবকের মূল সংখ্যা কত? 92। অতএব দ্রাবকের মানে এখানে জলের কথা বলেছে, দ্রাবক মানে হচ্ছে এখানে জলের অ্যাকচুয়ালি ওজনটা কত হবে? 92 × 18, কারণ 1 মোলের জন্য ওজন কত? 18 গ্রাম। তাহলে 92 মোলের জন্য ওজন হবে 92 × 18 গ্রাম হবে। তাহলে এখানে দ্রাবকের যে ওজন 92 × 18 গ্রামে বেরোলো, সেটাকে আমরা এবার 1000 দিয়ে ভাগ করব, কারণ আমরা মোলালিটি সূত্রতে জানি যে মোলালিটি সমান দ্রাবের মূল সংখ্যা বাই দ্রাবকের ওজন ব্র্যাকেটে কেজি ইন কেজি। তাহলে এটাকে ক্যালকুলেট যদি আমরা করি, তাহলে আমরা এখান থেকে পাবো অ্যাপ্রক্স 4.83। ওপরে তো মোল, এখানটাতে তো আমরা এটাকে মোল হিসেবে পাচ্ছি, এটাকে 1000 দিয়ে ভাগ করে কেজি হিসেবে পাচ্ছি, তাহলে এককটা হয়ে যাবে মোল পার কেজি। তার মানে বি এর অপশানটা।
চলে আসছি পরের প্রশ্নতে। একটি দ্রবণে 10% ইথিলিন, এটা ইথিনিল হয়ে গেছে, এটা ইথিলিন হবে, ইথিলিন গ্লাইকল আছে, ঠিক আছে। ওই দ্রবণ থেকে যে তাপমাত্রায় বরফ অধক্ষিপ্ত হবে সেটির মানটা কত সেটা আমাদের জানতে চেয়েছে, কেএফ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। আচ্ছা বেশ, তো ইথিলিন গ্লাইকলের সংকেত আমরা প্রত্যেকেই জানি যে CH2OH, CH2OH। এর ওজনটা কত হবে? কার্বনের 12, হাইড্রোজেনের 2, অক্সিজেনের 16, আবার একটা হাইড্রোজেন আছে 1, এটাকে আমরা টোটালটাকে 2 দিয়ে গুণ করে দেবো, কারণ দুবার আছে ওটা। তাহলে 12 আর 2 14, 16 30, আর 1 31, আর গণিত 2 মানে কত হয়ে গেল? এটা 62 গ্রাম পার মোল। এটা হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকলের আণবিক ওজন। বেশ, কোনো অসুবিধার কিছু নেই, এত গ্রাম পার ওজন আমরা দেখতে পেলাম। তো আমাদের এখানে কেএফ দেওয়া আছে, আমাদের ওখান থেকে তাপমাত্রার কথা বলছে, তার মানে আমার এখান থেকে ΔTF সমান KF ইন্টু এম, এই ফর্মুলাটা পুট করতে হবে, যেখানে এম মানে হচ্ছে মোলালিটি। তো ΔTF এর মানটা আগে আমরা বের করি, তাহলে ওখান থেকে আমরা টেম্পারেচারটা পেয়ে যাব। KF এর মানটা দিয়ে দেওয়া আছে 1.86, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। মোলালিটিটা বের করতে হবে। মোলালিটি মানে হচ্ছে দ্রাবের মূল সংখ্যা, তাহলে দ্রাবের মূল সংখ্যা মানে হচ্ছে প্রদত্ত ওজন বা আণবিক ওজন। প্রদত্ত ওজনটা তো দেওয়া আছে 10%, ভর সাপেক্ষে 10% বলে দিয়েছে এখানে। আচ্ছা, তার মানে আমাদের এখানে যদি আমরা ধরে নিই টোটাল 100 গ্রাম পরিমাণটা আছে, টোটাল দ্রবণের পরিমাণটা যদি 100 গ্রাম ধরে নিই, তাহলে আমাদের এখানে 10 গ্রাম যদি আমরা ইথিলিন গ্লাইকল ধরি আর 90 গ্রাম হবে তাহলে দ্রাবকের পরিমাণ। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ধরি দ্রাবের প্রদত্ত ওজন সমান 10 গ্রাম, দ্রবণের প্রদত্ত ওজন সমান 100 গ্রাম। কারণ আমার এখানে দেওয়া আছে W/W পার্সেন্টেজ, ভর সাপেক্ষে পার্সেন্টেজ মানে W/W পার্সেন্টেজ সমান 10% দেওয়া আছে। ওই আগের অঙ্কটায় যেমন 20% করলাম, তেমনি এটা 10%। তাহলে আমাদের এখানে দ্রাবকের ওজন হয়ে যাবে 100 - 10 সমান কত গ্রাম? 90 গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এখানে দ্রাবের মূল সংখ্যা মানে হচ্ছে দ্রাবের প্রদত্ত ওজন বাই আণবিক ওজন আমরা একটু আগে বের করলাম 62, বাই দ্রাবকের ওজন কত হচ্ছে 90, বাই আমরা কত করব? এটা 1000, কারণ এটাকে আমরা কেজিতে কনভার্ট করব। তাহলে মোলালিটির ফর্মুলাটা আমরা পুট করে এই মানটা পেলাম। তাহলে এখান থেকে যদি আমরা ΔTF এর মান বের করতে চাই, তাহলে আমার ভ্যালুটা আসবে কত? 3.33। ঠিক আছে? আচ্ছা, এত কেলভিন। তাহলে কেলভিন স্কেলে আমার তাপমাত্রা হ্রাস ঘটছে এতটা, তার মানে আমার সেন্টিগ্রেড স্কেলেও আমার তাপমাত্রা হ্রাস করবে অতটাই। তাহলে আমরা লিখতে পারি সেন্টিগ্রেড স্কেলেও হিমাঙ্কের অবনমন মানে ΔTF ঘটবে 3.33 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ আমরা জানি সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেলের ঘরের পার্থক্যটা একই, ডিফারেন্সটা একই। যত ডিগ্রি সেন্টিগ্রেড ডিফারেন্স কেলভিন স্কেলে হয়, তত ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলেও হয়। তাহলে আমার বলেছে এখানে কোন তাপমাত্রায় বরফটা অধক্ষিপ্ত হবে, মানে জলটা জমে বরফ হবে। তো জেনারেলি তো আমরা বরফের হিমাঙ্ক জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে আমাদের অবনমন ঘটেছে এত ডিগ্রি সেন্টিগ্রেড, 3.33 ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব 0 - 3.33 ডিগ্রি সেন্টিগ্রেড সমান -3.33 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে? বরফ অধক্ষিপ্ত হবে, মানে এটা বরফে পরিণত হবে দ্রবণটা, যেটা আমাদের নর্মালি 0 ডিগ্রিতে হচ্ছিল। ইথিলিন গ্লাইকল দেওয়ার পরে তার হিমাঙ্কের অবনমন ঘটবে, কারণ আমরা এখানে অনুদ্বায়ী দ্রাব্য পদার্থ যোগ করছি। আচ্ছা, তো আমাদের এখানে দ্রাব্য পদার্থ যোগ করার পরে আমাদের এখানে এই ঘটনাটা ঘটবে। ক্লিয়ার ব্যাপারটা? বেশ, পরের প্রশ্ন হচ্ছে নিচের আয়নগুলির মধ্যে কোনটি FeOH3 সলের তঞ্চনের জন্য অধিক কার্যকরী?
তো আমরা হার্ডি-শুলজের রুলস থেকে দেখেছি যে আমাদের এখানে এই যে FeOH3 এটা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত কলয়েড। তো এর জন্য আমাদের ঋণাত্মক আধানগ্রস্ত আয়ন আমাদের লাগবে তঞ্চনের জন্য, এবং আধানের মান যত বেশি হবে তঞ্চনের পরিমাণ তত বেশি হবে। তাই এখানে PO4 3- এর চার্জ হচ্ছে -3, তাই দেখা যাবে যে PO4 3- হবে সবথেকে বেশি কার্যকরী। বাকিটাতে SO4-এ দেখো 2- আছে, SO3-তে 2- আছে, NO3-তে মাইনাস আছে। তাহলে PO4 3- এর আধান সবচেয়ে বেশি হওয়ার জন্য এটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। সোজা প্রশ্ন। পরেরটাই চলে আসছি। 20 গ্রাম ন্যাপথাইক অ্যাসিড 50 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলো। হিমাঙ্কের অবনমন বলে দিয়েছে, ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান জানতে চেয়েছে। তাহলে আমাদের এখানে ফর্মুলাটাতে লিখতে হবে ΔTF সমান I × KF × M। ঠিক আছে, আইটা কেন লিখতে হলো? তার কারণ এখানে ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান জানতে চেয়েছে, আয়ের মান আমাদের এখানে জানতে চেয়েছে। ΔTF এর মানটা দেখো দিয়ে দিয়েছে 2, আয়ের মানটা আমরা বের করব। KF এর মানটা দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। মোলালিটিটা বের করব। মোলালিটি মানে আমরা জানি দ্রাবের মোল সংখ্যা, বাই হচ্ছে দ্রাবকের ওজন ব্র্যাকেটে কেজি। তাহলে এখানে দ্রাবক হচ্ছে ন্যাপথাইক অ্যাসিড আর দ্রাবক হচ্ছে বেঞ্জিন। তাহলে নিচটা তো আমরা সহজেই করে ফেলতে পারি যে দ্রাবকের ওজন 50 গ্রাম দেওয়াই আছে বাই 1000। এখন উপরটাকে আমাকে একটু দেখে নিতে হবে যে মূল সংখ্যা বের করব যখন প্রদত্ত ওজন কত আর আণবিক ওজন কত। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্রাবের প্রদত্ত ওজন সমান 20 গ্রাম। তাহলে 20 / আণবিক ওজন। তাহলে দ্রাবের আণবিক ওজনটা একবার বের করে ফেলি। দ্রাবের আণবিক ওজন সমান কত? 11টা কার্বন আছে, মানে 12 × 11 প্লাস হাইড্রোজেনের জন্য কত? 1 × 8, অক্সিজেনের জন্য কত? 16 × 2। তাহলে হচ্ছে 132, 8 আর 32, তাহলে 172। তাহলে আমাদের এখানে 172 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করব? এখান থেকে আমরা আয়ের মান বের করব। আয়ের মান কত বেরোচ্ছে? হাফ, তার মানে 0.5। তাহলে এখানে আয়ের মানটা, ভ্যান্ট অফ ফ্যাক্টরের মানটা হবে কত? 0.5। তার মানে এখানে সংযোজন হচ্ছে, আমরা বুঝতে পারছি, কারণ আমরা জানি আয়ের মান 1-এর থেকে কম হলে সংযোজন হয়, আর যদি 1-এর থেকে বেশি হয় তাহলে বিয়োজন হয়। চলে আসছি পরের প্রশ্নতে। 298 কেলভিন উষ্ণতায় দুটো তরলের বাষ্পচাপ দেওয়া আছে। আচ্ছা, বিশুদ্ধ অবস্থায় তাদের মূল ভগ্নাংশগুলো দেওয়া আছে। তাহলে মোট চাপটা আমাদের একবার বের করতে হবে। তো টোটাল প্রেশার সমান আমরা জানি PA + PB। তার থেকে আমরা লিখতে পারি P0A XA + P0B XB। এখন টোটাল প্রেশার মানে আমরা যদি P0 এর মানটা আমরা যদি লিখি 400। আচ্ছা, B এর মূল ভগ্নাংশ 0.5 বলেছে, তার মানে A এর মূল ভগ্নাংশ 0.5 হবে। তাহলে XA সমান আমরা লিখতে পারি 0.5, আর এটার বেলাতে 600 × 0.5, B এর মূল ভগ্নাংশ। তাহলে টোটাল প্রেশার হয়ে গেল কত? 200 + 300 সমান কত? 500 মিলিমিটার H। ব্যাস, আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট আমরা চলে আসছি পরের পার্টটাতে। পরের পার্টটা কি বলেছে আমাদের এখানে? উৎপন্ন মিশ্রণের বাষ্পচাপ মানে টোটাল প্রেশার তো বেরোলো। এবার সেই বাষ্পে, সেই যে বাষ্পটা, টোটাল যে বাষ্পটা আমরা পেলাম, তাতে A এবং B এর ভগ্নাংশ আমাদের জানতে চেয়েছে। তাহলে A এর ভগ্নাংশ কত হবে? A এর ভগ্নাংশ হবে যতটা বাষ্পচাপ আছে বাই টোটালটা। আচ্ছা, তার মানে কত? PA সমান আবার কত? P0A XA বাই টোটালটা। P0A মানে আমরা কত পেলাম? P0A মানে এখানে পেলাম 400 গণিত কত? 0.5 বাই টোটাল প্রেশারটা কত? 500। তার মানে আমাদের এখানে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 0.4 হলো। তাহলে এর ভগ্নাংশ যদি আমাদের 0.4 হয়, তাহলে আমরা এখানটাতে লিখে ফেলি। অতএব বি এর ভগ্নাংশ হবে, 1 থেকে বাদ দিয়ে দিই, 1 - 0.4 সমান কত? 0.6। বেশ,
তার মানে আমাদের এই লাস্টের অপশানটা, যে টোটাল আমাদের বাষ্পচাপ হচ্ছে 500 মিলিমিটার এইচি, যেখানে আমাদের এর ভগ্নাংশ থাকছে তাহলে 0.4 আর বি এর ভগ্নাংশ হচ্ছে আমাদের কত 0.6। বেশ কমপ্লিট হয়ে গেল আমাদের। তাহলে পরের ভিডিওতে আমরা এরকমই আরও বেশ কিছু